সংস্কারের জন্য বরাদ্দ কোটি টাকা। অভিযোগ তারপরও দশা ফেরেনি পুকুরের, এখনো কচুরি পানায় ঢেকে কৌশল্যা। এবার পুকুর বাঁচাতে মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছে খড়গপুর। খড়গপুরের কৌশল্যা, এখানেই কৌশল্যা পুকুর। নামেই পুকুর, জলের দেখা মেলে না। কৌশল্যা ঢেকেছে কচুরি পানায়, চারপাশে আগাছার জঙ্গল, ঘাটের গায়ে ফাটল। সংস্কারের অভাবে বেহাল দশা পুকুরের। অনুষ্ঠান হয়েছে, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, মুখে ভাত বাড়ি, বিভিন্ন জায়গা থেকে, কৌশল্যা এলাকা থেকে সবাই এসে এখানে ঘরটর ডুবিয়ে নিয়ে যেত, ঠাকুর পুজোর ঘট উঠতো। আমরা চাইছি আমাদের আগের পুকুর যেমন ছিল সেরকম আবার ফিরিয়ে দেওয়া হোক, সুন্দরভাবে যেমন আমরা ইউজ করতাম, বসতাম। আমাদের এখানটার একটা আলাদা সৌন্দর্য ছিল। কৌশল্যার হাল বদলের চেষ্টা যে অতীতে হয়নি তেমনটা নয়। 2021 তৃণমূল জামানা, পুকুরকে নতুন সাজে সাজিয়ে তোলার পরিকল্পনা হয়। গ্রিন সিটি প্রকল্পে পুকুর সংস্কারের জন্য বরাদ্দ হয় 1,28,00,000 টাকা। সেই সময় পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রদীপ সরকার। টাকা বরাদ্দ হওয়ার 1 বছর পর তৃণমূল ছেড়ে দেন তিনি। পুকুর সংস্কারের কাজ শুরু হয়েও মাসখানেকের মধ্যে বন্ধ হয়ে যায়। অভিযোগ, তোলাবাজি এবং কাটমানির জেরেই কাজ আর এগোয়নি। প্রথমে কিছুদিন ধরে আপনার মেশিন এলো, জলটা মারলো, দিয়ে হঠাৎ করে মেশিনও গায়েব, সব কিছু গায়েব। চেয়ারম্যান যিনি আছেন কল্যাণী ঘোষ, ওনার কাছে গেলাম, ওনাকে গিয়ে প্রতিবাদ করলাম যে আমাদের পুকুরটার কি হবে। উনি বললো কৌশল্যা পুকুরের টাকার 1 কোটি টাকা তো প্রদীপ সরকার এই ঘোটালা করে চলে গেছে, আমি কি করব। কন্ট্রাক্টরকে ফোন করলে কন্ট্রাক্টর বললে, দাদা আমি আপনাদের ওখানে কি কাজ করব, 25 নম্বর ওয়ার্ডে তো সবাই মাথা, সবাইকেই পয়সা দিতে হবে, আমি কাজটা কি করব। সংস্কার 2021-এ শুরু, 2021-এই শেষ। অথচ কৌশল্যা যেমন ছিলেন তেমনই রয়ে গেলেন। গত 5 বছরে কচুরি পানাই পরিচয় প্রাচীন এই পুকুরে। কারোর বাড়িতে কেউ মারা যায়, ঘাট কাজ হয়, সবার মাঙ্গলিক কাজ এখানেই হয়। ইভেন অন্নপ্রাশন থেকে শুরু করে সেই ঘাটটার অবস্থা আগে আপনি দেখুন, পুকুরটার দিকে তাকান, তাকিয়ে ছবি উঠিয়ে দেখুন কি কন্ডিশন করে গেছে। পুকুরের এমন বেহাল অবস্থার দায় কার? কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও কেন কাজ এগোলো না? এই প্রশ্নে কাজিয়া প্রাক্তন বনাম বর্তমান পুরো চেয়ারম্যানের মধ্যে। যে চেয়ারম্যান ছিলেন ওনার আমলে টাকা এসেছিল, সেই টাকায় কিছুটা কাজ করে পরিষ্কার করে বন্ধ করে দিয়েছে। আবার ওই এলাকার লোকরা বাধা দিয়েছিল, কারণ এক সাইডের রাস্তাটা যদি ভেঙে যায় সেইভাবে কাটা হয়েছিল। সেই গিয়ে আমরা পাড়ার প্রতিবেশীদেরকে নিয়ে আমরা সেইভাবে কাজ করার জন্য বলেছি। আর কৌশল্যা পুকুরের সৌন্দর্যের জন্য গ্রিন সিটি প্রকল্পে আমি টাকা এনেছিলাম। সেই টাকায় অলরেডি কাজ শুরু হয়েছিল। কাজ শুরু হওয়ার পরেই কিছুদিনের মধ্যেই আমি চেয়ারম্যান হিসাবে সরে যাই। আমি যখন কাজ করেছি আমার মনে নেই, সামান্য কিছু পেমেন্ট হতে পারে, তো পুরো বাকি টাকাটা তো মিউনিসিপ্যালিটিতেই থাকবে। চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেলে কি টাকা চেয়ারম্যান সাথে নিয়ে যাবে? টাকা তো ওই মিউনিসিপ্যালিটিতে থাকবে। কেন এখন কাজ হলো না সেটা তো ওই বলতে পারবে। পুকুর বাঁচাতে এবার একজোট স্থানীয় বাসিন্দারা। পালা বদলের পর মুখ্যমন্ত্রীর উপর ভরসা। কৌশল্যা সংস্কারের দাবি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন বাসিন্দারা। কৌশল্যার এই পুকুরের সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল 1,28,00,000 টাকা। সেই টাকা গেল কোথায় প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তরজাও তুঙ্গে হয়েছে প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের মধ্যেই। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। ঠেলায় পড়ে কাটমানি ফেরত, মাথাভাঙায় কাটমানি ফেরালেন তৃণমূল নেতা। মাথাভাঙা 1 ব্লকের শিকারপুর পঞ্চায়েতের ঘটনা। আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি, 3 থেকে 20,000 টাকা করে নেওয়া। অভিযোগ, 35 জনকে 58,500 টাকা ফেরত। কাটমানি ফেরালেন বুথ সভাপতি প্রসেনজিৎ বর্মন। আর বীরভূমের লাভপুরেও একই ছবি, ঠেলায় পড়ে কাটমানি ফেরত তৃণমূল নেতার। 1.5 লক্ষ টাকা ফেরত দিলেন অভিযুক্ত তৃণমূল নেতারা। গ্রামবাসীদের টাকা ফেরত তৃণমূল নেতাদের। তৃণমূল জামানায় কাটমানি আদায়ের অভিযোগ, আবাসের উপভোক্তাদের থেকে কাটমানি নেন এরা।
আমাদের ঘর করার জন্য যে টাকা দিয়েছিল সেখান থেকে 2000 টাকা নিয়েছিল তৃণমূল পার্টির নেতা সুশান্ত পাল, তো সেই টাকায় আজকে এই বিজেপি পার্টির দরুন ফেরত দিল 2000 টাকা। আর এই দেবরাজের অত্যাচারে তিতি বিরক্ত এলাকার মানুষ। এক মহিলা, তিনি আত্মহত্যার চেষ্টা করেন, এক বিজেপি নেতা তাকে ঘর ছাড়া হতে হয়। তোলাবাজির অভিযোগ এই দেবরাজের বিরুদ্ধে। কেষ্টপুর ভিআইপির কাছে একটা বিল্ডিং বানাচ্ছিল, আমি যখন 4 টাকা ঢালাই করি তখন সে কাজটা বন্ধ করতে পারে। আমি তখন জিজ্ঞাসা কারণটা কি, কারণটা আজ না কাল কাছে জানাবো বলে জানাচ্ছে না। প্রথমে বলছে 40 লাখ টাকা লাগবে, আমি তখন দিতে পারবো না, আমার তো ক্ষমতা নেই, আমি 10 লাখ দিতে পারবো না। লাস্টে 30 লাখ টাকা ফাইনাল হলো। আমাদের এখানে কাউন্সিলর মনীষ মুখার্জি, উনি আমার কাছে 30 লাখ টাকা নিয়ে দেবকে দেন, আর তারপরে আর মনীষ মুখার্জি আমার কাছে 5 লাখ টাকা নিয়েছে। আমার টাকাটা ফেরত পাওয়া নিয়ে হলে ভালো হয়, বাস আর কি বলবো। আমার বাড়ি ভাঙচুর করতে গেছে এরা 28 তারিখে। আমার দোষ, আমি বাড়ির সামনে গাড়ি রেখে আমার বাড়ি ক্যামেরা লাগানো, তার জন্য আমি সাধারণ মানুষ, আমি কোনো পার্টি করি না। এরা দেবদাস চক্রবর্তীর এই যে লবি 2020-তে এই এদের জন্য আমি সুসাইড করেছি, সুসাইড অ্যাটেন্ড করেছি। হ্যাঁ, এরা আমাকে মারতে গেছে আমার বাড়ি। হ্যাঁ, দেবরাজের লবি করে, ওরা দেবরাজের সঙ্গে রয়েছে বলে তার জন্য আমার কেস নেয়নি এখানে। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপরে একটা রিসেল ফ্ল্যাট কিনি, কেনার পরে ওরা যখন ফ্ল্যাটটা দিচ্ছিল না তখন অদিতি আর দেবরাজের কাছে আমি একাধিকবার গেছি। দেবরাজ বলছে আমি দেখছি, ওর সল্ট লেকের অফিসেও গেছি, বলছে কি চাই, আমি এই ব্যাপারে কেন এসছেন, বললো দেখছি বলে তো দেখেনি, অথচ ওই মালিকের কাছ থেকে ও আর ওর বউ অদিতি পয়সা খেয়ে বসে রয়েছে। দুবার একবার হুমকি দিয়েছিল, হ্যাঁ এতবার আসছেন কেন, যে আসছে আমি ডিস্টার্ব হচ্ছি। ফ্ল্যাট পাইনি দেবরাজ অদিতির জন্য। যে ছেলে 2015-তে সেকেন্ড হ্যান্ড ওয়াগনার নিয়ে ঘুরতো, সেই ছেলে কিছুদিন আগেও সে ফরচুনা, ওডি এগুলো নিয়ে ঘুরতো। তো এত টাকা আসে কোত্থেকে ওর কাছে? একটা মামুলি 11 বছরের একটা কাউন্সিলর, ওর বউ 5 বছরের এমএলএ, 4 বছর আগেও ওয়ার্ল্ড কাপ দেখতে গেছিল কাতারে, কোত্থেকে আসলো টাকাগুলো? অনেক ব্যাপার আছে, আমাকেও অনেক হ্যারাস করেছে। ইভেন আজকে যদি আমরা না জিততাম তাহলে হয়তো আমাকে নয় মার্ডার হতে হতো, আর না হলে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেত। প্রাণনাশের হুমকি অনেকবারই এসছে, ওর যত কিছু আছে সব খুঁড়ে বের করা হোক। দেবরাজ গারদে আর স্ত্রী অদিতি মুন্সিকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ। তোলাবাজির মামলায় বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ অদিতি মুন্সিকে। দেবরাজের গ্রেফতারির পর তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদে কি উঠে এলো জানবো। প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তার স্ত্রী অর্থাৎ রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে যিনি বিধায়ক ও অদিতি মুন্সি, ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করলো। 6 ঘন্টা পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। একাধিক দেবরাজ সংক্রান্ত তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং দেবরাজ চক্রবর্তীর যে কোম্পানি সেই সংক্রান্ত তথ্য নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এছাড়া লক্ষ্য করা যায় দেবরাজ চক্রবর্তীর যে কটি ফ্ল্যাট রয়েছে অদিতি মুন্সির, তার প্রত্যেকটি জায়গায় অফিস সহ সব জায়গায় তল্লাশি করা হয়। ইতিমধ্যে একটি ল্যাপটপ উদ্ধার করতে পেরেছে, যে ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এমনটা মনে করছে বাগুইআটি থানার পুলিশ। এই ল্যাপটপ থেকে কিন্তু দেখা যাচ্ছে একাধিক সরকারি টেন্ডার সংক্রান্ত তথ্য থেকে শুরু করে অমৃত প্রকল্পের যে সমস্ত নথি থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টস সেই ল্যাপটপে উদ্ধার হয়েছে। ইতিমধ্যে সেগুলো হাতিয়ার ধরা করছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে দেখলে দেখা যাবে যে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার, তার পরবর্তী ক্ষেত্রে অদিতি মুন্সি যে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, তাকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা। কিন্তু যে সম্পত্তির পরিমাণ কথা বলা হচ্ছিল প্রত্যেকটি ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তীর পাশাপাশি অদিতি মুন্সি, তারও কিন্তু বিপুল পরিমাণ সম্পত্তি। এই সমস্ত তথ্য এবং দেবরাজ চক্রবর্তী সমস্ত আরো তথ্য পাওয়ার জন্যই আজকে মূলত দেখা যায় যে অদিতি মুন্সি তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হলো। ওকে।